প্রিয় শিক্ষার্থী, সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি শিউলি ভদ্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আজকে অনার্স চতুর্থ বর্ষের ক্লাস অনার্স ফোর্থ ইয়ার ক্লাসের প্ল্যান্ট বায়োটেকনোলজি এবং জেনেটিক্স কোর্সের পলিমারেজ চেইন রিঅ্যাকশন সম্পর্কে আমরা জানবো। তো পলিমারেজ চেইন রিঅ্যাকশন হচ্ছে একটা ডিএনএ স্যাম্পল থেকে অসংখ্য কপি তৈরি করার পদ্ধতি। এখন এই ডিএনএ পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর সম্পর্কে জানার জন্য আমাদেরকে ডিএনএ স্ট্রাকচার এবং রেপ্লিকেশন সম্পর্কে একটু জেনে আসতে হবে। এগুলো তোমরা জানো, তারপরেও একটু আমরা সুবিধার জন্য মনে করে নেই। প্রথম আমরা দেখব ডিএনএ গঠন। আমরা জানি যে ডিএনএ একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার, ডি সূত্র, এবং এই ডি সূত্রের মধ্যে কি কি থাকে? 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে এগুলো 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, তারপর থাকে ফসফরিক অ্যাসিড এবং মাঝখানে থাকে নাইট্রোজেনাস বেস, এবং এই নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে থাকে হাইড্রোজেন বন্ড। এখন আমরা দেখি এই বন্ডগুলো কিভাবে থাকে। দেখো, এই কার্বনটার আমরা এই অক্সিজেন যেখানে আছে এরপর থেকে শুরু করি 1, 2, 3 নাম্বার কার্বন, 4 এবং 5 নাম্বার কার্বন। আর এইটা আমরা জানি যে ডিএনএ দুইটা হেলিক্সের একটা আরেকটার উল্টা ডিরেকশনে থাকে, মানে একটা যদি 5 প্রাইম থাকে প্রান্ত, আর একটা থাকবে 3 প্রাইম, আর এই দিকে 3 প্রাইমের পাশে থাকবে 3 প্রাইমের দিকে থাকবে 5 প্রাইম এবং উল্টা দিকে থাকবে 3 প্রাইম। এবং এই যে নাইট্রোজেনাস রাইবোজ সুগার গুলো, এগুলো উল্টা ডিরেকশনে থাকে। এটা অক্সিজেন, তার পাশ থেকে গোনা শুরু হবে 1, 2, 3, 4 এবং 5 নাম্বার কার্বন। তো এই সুগারের 1 নাম্বার কার্বনের সাথে একটা নাইট্রোজেনাস বেস যোগ হবে, এবং এই সুগারের 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা নাইট্রোজেনাস বেস যোগ হবে। এখানেও তাই, 1 নাম্বার কার্বনের সাথে এই সুগারের 1 নাম্বার কার্বনের নাইট্রোজেনাস বেস যোগ হবে। এবং আমরা জানি যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেনাস বেস 2 রকম, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন হচ্ছে 2 ধরনের, অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিন থায়ামিন এবং সাইটোসিন। ইউরাসিলও আছে, আর একটা আছে পাইরিমিডিন, 3 রকম, থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। কিন্তু আমরা ইউরাসিল আমাদের ডিএনএ তৈরিতে লাগে না, সেটা লাগে আরএনএ তৈরিতে। তো ডিএনএ এর জন্য আমাদের 2 ধরনের পাইরিমিডিন লাগে, থায়ামিন এবং সাইটোসিন। তো এইখানে এই যে 1 নাম্বার কার্বনের সাথে এটার সুগারের 1 নাম্বার কার্বনের যে নাইট্রোজেনাস বেস যোগ হয়, সেখানে একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন যোগ হয়। যেমন যদি অ্যাডিনিন থাকে, এবং এটা একদম নিয়মটা সুনির্দিষ্ট, সেটা হচ্ছে অ্যাডিনিনের সাথে যোগ হয় থায়ামিন, এখানে থাকে ডাবল বন্ড, এবং গুয়ানিনের সাথে যোগ হয় সাইটোসিন এবং সেখানে থাকে ট্রিপল বন্ড। তাহলে রাইবোজ সুগার গেল, মাঝখানে নাইট্রোজেনাস বেস গেল, এখন আছে ফসফরিক অ্যাসিড। এবং ফসফরিক অ্যাসিডটা এই যে উপরের একটা কার্বনের একটা সুগারের 3 নাম্বার কার্বনের সাথে আর একটা সুগারের 5 নাম্বার কার্বনের, এই দুইটার মাঝখানে থাকে ফসফরিক অ্যাসিড। এই যে এবার এখানে নিচেও দেখো 3 নাম্বার কার্বন, এবং এই সুগারের 5 নাম্বার কার্বনের মাঝখানে আছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই গেল ডিএনএ এর গঠন, খুবই সিম্পল গঠন, ডাবল হেলিক্স এদের। এবং এই যে যতক্ষণ এই রাইবোজ সুগার এবং
নাইট্রোজেনাস বেস শুধুমাত্র এই দুইটা যখন থাকে তখন সেটাকে আমরা বলি নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হয় বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে দেখো এই যে এই পুরোটা অংশ মিলে সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফরিক অ্যাসিড এই তিনটা মিলে হয় নিউক্লিওটাইড। এখন আমরা দেখব যে, এবং এখানে বিশেষভাবে মনে রাখবে যে নাইট্রোজেনাস বেস যুক্ত হওয়ার জন্য সুনির্দিষ্ট নিয়ম, অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন ডাবল বন্ডে থাকবে এবং গুয়ানিনের সঙ্গে থাকবে সাইটোসিন, সেটা ট্রিপল বন্ডে। এতে আমি মনে রাখবে, এতে আমি এবং টিতে তুমি, আমি আর তুমি একসঙ্গে ডাবল বন্ড, আর বাকি যারা সে আছে গুয়ানিন, সাইটোসিন এরা সব আলাদা ট্রিপল বন্ডে থাকবে। তাহলে এখন আমরা দেখি যে এই ডিএনএ প্রাকৃতিকভাবে যে ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয় বা অনুলিপন হুবহু কপি তৈরি হয়, সেই হুবহু কপি তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা বলি ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। তো এই হুবহু অনুলিপন বা কপি তৈরি হওয়ার তিন ধরনের পদ্ধতি আছে। ডিএনএ রেপ্লিকেশন তিন রকম হতে পারে, একটা সংরক্ষণশীল, একটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, একটা বিচ্ছুরণশীল। তো সংরক্ষণশীল বা কনজারভেটিভ পদ্ধতি দেখো, এখানে এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, এই নীল যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই পুরনো স্ট্র্যান্ড দুইটাই, এবং লাল যেটা এটা পুরোটাই হচ্ছে নতুন স্ট্র্যান্ড। তাহলে যে কপিটা তৈরি হবে সেই কপির একটাতে থাকবে দুইটাই পুরনো স্ট্র্যান্ড, আর একটাতে থাকবে দুইটাই নতুন স্ট্র্যান্ড। তো এই পদ্ধতিটাকে আমরা বলি সংরক্ষণশীল পদ্ধতি। আর সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে দেখো, এই যে দুইটা স্ট্র্যান্ডের নীল যেটা, এই স্ট্র্যান্ডটা হচ্ছে পুরনো স্ট্র্যান্ড, পুরনো ডিএনএ সূত্র, এবং লাল যেটা এটা হচ্ছে নতুন তৈরি সূত্র। এখানেও তাই, আর একটা যে কপি তৈরি হয়েছে সেখানেও তাই, এই নীলটা হচ্ছে পুরনো সূত্র এবং লালটা হচ্ছে নতুন সূত্র। তাহলে এখানে দুইটা সূত্রের মধ্যে একটা পুরনো থাকবে একটা নতুন থাকবে, নতুন তৈরি যে ডিএনএ হবে সেটাও একটা পুরনো একটা নতুন থাকবে। এই পদ্ধতিকে আমরা বলি সেমি কনজারভেটিভ পদ্ধতি। আর ডিসপারসিভ যেটা বা বিচ্ছুরণশীল, সেখানে নীল একটি অংশ পুরনো, একটি অংশ লাল, একটি অংশ পুরনো। ডিএনএ যে সূত্র তৈরি হবে নতুন এবং পুরনো দুইটাতেই কিছু অংশ থাকবে পুরনো স্ট্র্যান্ড, কিছু থাকবে নতুন, কিছু পুরনো, এখানেও সেটাই হয়েছে। তাহলে এই তিন ভাবে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন হলেও সাধারণত প্রকৃতপক্ষে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপন হয়ে থাকে। তো আমরা এখন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশনটা দেখব। তো এই যে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এর যে কোনো জায়গা থেকেই ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হতে পারে, একসঙ্গে একাধিক জায়গা থেকেও শুরু হতে পারে। এবং এই যে যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় এটাকে আমরা বলি রেপ্লিকেশন অরিজিন বা সংক্ষেপে আমরা বলি অরি। এবং এই স্থানে দেখো এই যে মাঝখানে যেই রেপ্লিকেশন অরিজিন বা অরি যে সাইটটা, সেখানে হাইড্রোজেন নাইট্রোজেনাস বেস গুলোর মধ্যে কোনো বন্ড নেই, ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এবং সাধারণত সেই জায়গা থেকেই রেপ্লিকেশন অরিজিন বা অরি সেই জায়গাটাকে থেকে শুরু হয় রেপ্লিকেশন, যেখানে অ্যাডিনিন এবং থায়ামিনের পরিমাণ বেশি থাকে। এবং এটা ডিএনএ যে কোনো জায়গায় যেখানেই অ্যাডিনিন, এটা একদম মানে লিখিত পরিত কোনো নিয়ম না, তবে সাধারণত এটা হয়ে থাকে যেখানে অ্যাডিনিন এবং থায়ামিনের পরিমাণ বেশি সেখানে রেপ্লিকেশন শুরু হয়। এরপরে আমরা রেপ্লিকেশন শুরু হওয়ার পরে যে দ্বিসূত্র হেলিক্স আছে, এটার পাকটা পেঁচানো থাকে ডিএনএ। আমরা জানি যে ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে, সেই প্যাচটা
খুলে যেতে হবে এবং এই প্যাচ খুলে যাওয়ার জন্য হেলিকেজ নামক এনজাইম যুক্ত হয়। যে সাইটটা অরি অংশের সাথে হেলিকেজ এনজাইম যুক্ত হয় এবং ডিএনএ প্যাচ খুলে যেতে থাকে, মাঝখানে নাইট্রোজেনাস বেস ভেঙে এটা ফাঁকা স্থান তৈরি হতে থাকে। এখানে দেখো এই ছবিটার মধ্যে এটা হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম সামনের দিকে আগাচ্ছে, আর এই যে পিছন থেকে ডিএনএ প্যাচ বা খুলে যাচ্ছে। এবং এইটার কারণে কি হয়, এইটার কারণে দেখো এই যে এইটা যদি আই থাকতো আগের স্লাইডে দেখো এই আইটার এক পাশ যদি খুলে যেত তাহলে এইরকম চেহারা হতো, মানে ওয়াই এর মতো একটা আকৃতি তৈরি হতো, যেটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। তাহলে গাইরেজ এনজাইম হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে সামনের দিকে আগানো। কিন্তু যদি ডিএনএ খুব বেশি প্যাঁচানো অবস্থায় থাকে সেক্ষেত্রে গাইরেজ এনজাইমের প্রয়োজন হয় প্যাচ খোলার জন্য। এরপর এই যে হেলিকেজ এনজাইম, দেখো হেলিকেজ এনজাইম সামনে আগাচ্ছে, রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে এবং এখানে এই যে নীল দুই পাশে দুইটা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে পুরনো স্ট্র্যান্ড। এই দুইটা স্ট্র্যান্ড তখন ছাঁচ হিসেবে কাজ করবে এবং তার আগে আরেকটা কাজ আছে যে হেলিকেজ এনজাইম সামনের দিকে আগাচ্ছে, প্যাচ খুলে যাচ্ছে, সঙ্গে খুব বেশি হলে এটা হচ্ছে গাইরেজ এনজাইম। প্যাঁচানো অবস্থা যদি খুব বেশি থাকে তাহলে গাইরেজ এনজাইম প্যাচ খুলতে সাহায্য করছে। এবং পিছন থেকে যাতে আবার এই সামনে প্যাচ খুলে যাচ্ছে কিন্তু পিছন থেকে আবার যাতে এই বন্ডগুলো তৈরি হতে না পারে সেই জন্য এখানে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে SSBP, যাকে বলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এবং এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনের কাজ হচ্ছে এই স্ট্র্যান্ড দুটো যেন আবার একসাথে জোড়া লাগতে না পারে। তাহলে এখানে আমরা এই পর্যন্ত কয়টা এনজাইম দেখলাম? একটা হচ্ছে হেলিকেজ এনজাইম, যার কাজ হচ্ছে প্যাচ খুলে দেওয়া, ডিএনএ প্যাচ খুব বেশি হলে গাইরেজ এনজাইম, আর এরা যাতে দুইটা স্ট্র্যান্ড খুলে যেটা গেল সেটা যাতে আবার একসঙ্গে জোড়া বাঁধতে না পারে সেটাকে আমরা বলবো, সেটা হচ্ছে প্রোটিন এক ধরনের, এটা হচ্ছে SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। মনে করো ব্যাপারটা এইরকম যে কলেজের মাঠে তোমরা সবাই বসে আছো, এখানে কেউ ক্লাস না করে অ্যাডিনিন, থায়ামিন, ডাবল বন্ডে আমি, অ্যাডিনিন মানে আমি, টিতে তুমি, গুয়ানিন, সাইটোসিন, সবাই মাঠে বসে আছো। প্রিন্সিপাল ম্যাডাম উপর থেকে দেখে তোমাদের এইদিকে আসতে শুরু করলেন, তখন তোমরা কি করবে? তখন তোমরা এই মাঝখানে এই বসা থেকে উঠে যে যার মতো দূরে সরে যেতে থাকবে। এবং এই যে সরে যাওয়া, এই কাজটা সরে যাওয়া কার কারণে তোমরা সরে গেলে? সেটা হচ্ছে হেলিকেজ, প্রিন্সিপাল ম্যাডামের কারণে, মানে হেলিকেজ এনজাইম হচ্ছে প্রিন্সিপাল ম্যাডাম। এখন তোমরা আবার কেউ কেউ মনে করতে পারো প্রিন্সিপাল ম্যাডাম তো সামনে যাচ্ছে, আমরা আবার পিছনে বসে বসে গল্প করতে থাকি। তো এইটা যাতে না করতে পারো সেই জন্য প্রিন্সিপাল ম্যাডাম এবাদুলকে সামনে সাথে আনলো এবং এবাদুলকে বললো, এবাদুল তুমি খেয়াল রাখবে যেন আবার পিছনে ওরা বসতে না পারে। তো এই যে খেয়াল রাখার কাজটা, যেন একসাথে আবার জোড়া না বেঁধে বসতে পারো, সেই কাজটা কে করলো? সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন মানে এবাদুল। এবং সমস্যা যখন খুব বেশি জটিল, তোমরা কেউ ক্লাসে নাই, সবাই মাঠে, তখন প্রিন্সিপাল ম্যাডাম সাথে নিয়ে আসলেন ভাইস প্রিন্সিপাল স্যারকে, মানে গাইরেজ এনজাইম। তাহলে গাইরেজ এনজাইম হচ্ছে ভাইস প্রিন্সিপাল স্যার, যখন কেউ তোমরা ক্লাসে নাই তখন সবাইকে ক্লাসে নেওয়ার জন্য, মাঠ থেকে সরিয়ে সবাইকে ক্লাসে নেওয়ার জন্য আসলেন প্রিন্সিপাল ম্যাডামের সাথে ভাইস প্রিন্সিপাল স্যার মানে গাইরেজ এনজাইম। তাহলে এই পর্যন্ত পাক খোলা এবং পাক যাতে আবার দুইটা স্ট্র্যান্ড একসঙ্গে জোড়া না লাগতে পারে সেই পর্যন্ত হলো।
এখন এই যে দুইটা স্ট্র্যান্ড, পুরনো স্ট্র্যান্ড এই পাশে একটা, এই পাশে একটা, এই দুইটা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করবে। মানে এইটার এগেইনস্টে এইটাকে ছাঁচ ধরে নিয়ে এখানে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, এইটাকে ছাঁচ ধরে নিয়ে এখানে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। এবং এই যে নতুন স্ট্র্যান্ড তৈরি হওয়া, এটা সব সময় শুরু হয়, দেখো পুরনো স্ট্র্যান্ডের এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, তাহলে এইটা হবে 5 প্রাইম, এইটা হবে 3 প্রাইম। তাহলে এই যে নতুন স্ট্র্যান্ড যেটা তৈরি হবে, এই নতুন স্ট্র্যান্ড তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার প্রয়োজন, যেটা এইখানে এই যে লাল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আরএনএ প্রাইমার, আর এখানে এটা সামনে চলে গিয়েছে যেটা দেখা যাচ্ছে না। তো আরএনএ প্রাইমার যুক্ত হয় এবং আরএনএ প্রাইমারকে যোগ করে হচ্ছে প্রাইমেস নামক এনজাইম। এবং এই যে প্রাইমেস নামক এনজাইম, আরএনএ প্রাইমারটা যে যোগ হয় এটা শুধুমাত্র পুরনো স্ট্র্যান্ডের যেই পাশে 3 প্রাইম আছে সেই পাশেই যুক্ত হতে পারে। কারণ তোমরা জানো যে এখানে আমরা জানি 3 প্রাইম প্রান্তেই থাকে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ, এবং এই মুক্ত হাইড্রক্সিল গ্রুপের সঙ্গেই শুধুমাত্র প্রাইমার, আরএনএ প্রাইমার যোগ হতে পারে। এবং আরএনএ প্রাইমারের কাজ হচ্ছে যে সঠিকভাবে নাইট্রোজেনাস বেস গুলো যাতে জোড়া লাগতে পারে সেটার দিকে খেয়াল রাখা। তাহলে এই যে আরএনএ প্রাইমার, 3 প্রাইম প্রান্তে আরএনএ প্রাইমার যোগ হবে এবং আরএনএ প্রাইমারের সঙ্গে থাকবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এবং এই ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে এই সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত নাইট্রোজেনাস বেস যেগুলো থাকে সেগুলোকে খুঁজে খুঁজে এনে সঠিকভাবে জোড়া লাগানো। যেমন এখানে যদি এ থাকে অ্যাডিনিনের এগেইনস্টে থায়ামিন, গুয়ানিন থাকলে তার এগেইনস্টে সাইটোসিন, থায়ামিন থাকলে টি এর এগেইনস্টে এ, এইভাবে সঠিকভাবে নাইট্রোজেনাস বেস গুলোকে যুক্ত করা। তাহলে এখানে আরএনএ প্রাইমার আছে, আরএনএ প্রাইমার সামনের দিকে আছে, আর ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে নাইট্রোজেনাস বেস যোগ করে যাচ্ছে। এবং আরএনএ প্রাইমার বা ডিএনএ পলিমারেজ 3 এই যে আগানোর পথ, ওরা একটাই মাত্র পথ চেনে, সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। কখনোই উল্টো দিকে এরা আসতে পারে না, 3 প্রাইম থেকে 5 প্রাইমে কোনোদিনও এরা যেতে পারে না। দেখো সেটার কারণও আছে, কারণ এই যে 3 প্রাইমের পাশে এই প্রান্তেই ফ্রি হাইড্রক্সিল গ্রুপ ছিল, মুক্ত হাইড্রক্সিল গ্রুপ ছিল, এবং সেখানেই আরএনএ প্রাইমার যোগ হতে পারে শুধু। এবং এইখানে যদি যোগ হয় তাহলে নতুন স্ট্র্যান্ডের 3 এর পাশে এই পাশটা এটা হবে নতুন স্ট্র্যান্ডের 5 প্রাইম, এবং সামনের দিকে আগাতে থাকবে সেই দিকটা হবে 3 প্রাইম। তার মানে নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে সেটা শুধুমাত্র 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যাবে। তাহলে এই যে আস্তে আস্তে হেলিকেজ এনজাইম আগাচ্ছে এবং ডিএনএ হেলিকেজ এনজাইম আগাচ্ছে, আর তার সঙ্গে প্রাইমারও আগাচ্ছে, ডিএনএ পলিমারেজ 3 নাইট্রোজেনাস বেস যোগ করতে করতে এগিয়ে যাচ্ছে। তাহলে যে স্ট্র্যান্ডটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে এই স্ট্র্যান্ড 3 থেকে 5, সে স্ট্র্যান্ডের কোনো সমস্যা নেই, এরা এইদিকে চলে যাচ্ছে। কিন্তু যে স্ট্র্যান্ডটা পুরনো যে স্ট্র্যান্ডটা এইদিকে 3 আছে, এইদিকে 5 প্রাইম আছে, সেই স্ট্র্যান্ডটার যে নতুন স্ট্র্যান্ড তৈরি হলে এইটা হবে 3 প্রাইম, এইটা এইদিকে হতে হবে 5 প্রাইম। কিন্তু ও তো 3 থেকে 5 এর দিকে ওর পক্ষে যাওয়া সম্ভব না, কারণ এই পথে ও যেতে পারে না, ওই পথ চেনেই না। তো মনে করো যে প্রথম একবারে তো হেলিকেজ এনজাইম পুরোটা পথ আসেনি, প্রিন্সিপাল ম্যাডাম এই দিক থেকে আসতে আসতে এই দিকে এসেছেন, প্রিন্সিপাল ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল স্যার। তো যখন এই হেলিকেজ এনজাইম এইখানে ছিল, তার মানে এইটুকু পথ খোলা ছিল, তখন কি করেছে, এই যে লাল যেটা দেখতে পাচ্ছ, এই লালটা হচ্ছে প্রাইমার। এই আরএনএ প্রাইমার এখানে যোগ হয় এবং এই প্রাইমারের সঙ্গেই ডিএনএ পলিমারেজ 3ও এখানে আসে, এবং
এখান থেকে ওরা সাইটোপ্লাজম থেকে খুঁজে খুঁজে বেস এখানে যোগ করতে থাকে এবং ওরা কিন্তু এই দিকে খোলা পেয়েছে পথ, ওরা এই দিকেই, তাহলে এইটা হবে 5 প্রাইম, এই দিক হবে 3 প্রাইম, নতুন স্ট্র্যান্ডের 5 প্রাইম, এইদিকে 3 প্রাইম। হেলিকেজ এনজাইম কিন্তু এই সামনেই আগাচ্ছে, ওই দিকেই খুলতে খুলতে যাচ্ছে। তো এই দিকে যখন হয়ে গেল, এইটুকু খোলা ছিল, ওরা এইটুকু কমপ্লিট করলো। এরপরে আবার যখন ওরা এখানে নতুন আবার একটু পাক খুলে গেল, তখন আবার প্রাইমার এখানে যোগ হলো। প্রাইমার যোগ হওয়ার পরে ডিএনএ পলিমারেজ 3 আবার এখানে বেস যোগ করতে থাকলো, আবার খুললো, আবার প্রাইমার আসলো, ডিএনএ পলিমারেজ 3 এখানে যোগ করতে করতে গেল। এবং ওরা কিন্তু সব সময় এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এইটুকু খোলা পাচ্ছে, এদিক থেকে এই দিক, আবার একটু খুলছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার একটু খুলছে, এখান থেকে এই দিকে আসছে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তাহলে একটা স্ট্র্যান্ড আমরা পেলাম, নতুন স্ট্র্যান্ড কন্টিনিউয়াস 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে গেল, একটা একদম কন্টিনিউয়াস, কোনো ডিস্টার্ব হয়নি। আর আরেকটা স্ট্র্যান্ড পেলাম যেটা খন্ড খন্ড ভাবে তৈরি হলো, সেটা হচ্ছে এখানে যতটুকু খোলা পেল সেখানে তৈরি হলো, আবার একটু পাক খুললো, সেইটুকুতে ওরা স্ট্র্যান্ড তৈরি করলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এইভাবে খন্ড খন্ড ভাবে তৈরি হলো ডিএনএ টেমপ্লেট, ডিএনএ নতুন স্ট্র্যান্ড যেটা সেটা। এই যে খন্ড খন্ড অংশ, এইটাকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই খন্ড খন্ড সূত্রটাকে, এবং এইটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, যেটা কন্টিনিউয়াস গেল, এটা লিডিং স্ট্র্যান্ড, এবং যেখানে আর যে স্ট্র্যান্ড থেকে খন্ড খন্ড ডিএনএ তৈরি হলো সেটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এবং এই যে ল্যাগিং স্ট্র্যান্ডে যে খন্ড খন্ড ছোট ছোট অংশ তৈরি হলো ডিএনএ, এইটাকে প্রতিটা ফ্র্যাগমেন্টকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। জাপানি বিজ্ঞানী ওকাজাকি এটা এই ফ্র্যাগমেন্টটা আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই ফ্র্যাগমেন্টটাকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এখন ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এখন এই ছাঁচ এই স্টেপ আমরা দেখে এসেছি। ডিএনএ শিকল বর্ধন এটাও দেখেছি যে ডিএনএ পলিমারেজ 3 সম্পূরক শিকলে ক্ষারক যোগ করতে থাকে এবং শিকল তৈরির সময় একটা অবিচ্ছিন্ন ভাবে আর একটা খন্ড খন্ড ভাবে তৈরি হয়, এবং একটা যেটা অবিচ্ছিন্ন ভাবে তৈরি হয় এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এবং ল্যাগিং স্ট্র্যান্ডের প্রতিটা খণ্ডকে আমরা এই ফ্র্যাগমেন্টটাকে বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং জাপানি বিজ্ঞানী ওকাজাকি এটা আবিষ্কার করেন বলে তার নাম অনুযায়ী এই ফ্র্যাগমেন্টটার নামকরণ করা হয়। এখন দেখো আমাদের ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট করতে হলে এই স্ট্র্যান্ডের এখানে একটা প্রাইমার আছে, কিন্তু এখানে অনেকগুলো আরএনএ প্রাইমার আছে। এই প্রাইমার গুলো থাকা যাবে না, এই প্রাইমার গুলোকে আমাদের সরাতে হবে এবং ফাঁকা জায়গায় আবার নতুন বন্ড নিউক্লিওটাইড নাইট্রোজেনাস বেস আমাদের এখানে দিতে হবে। তো সেই কাজটা করার জন্য এখানে আমাদের আরেকটা এনজাইম দরকার হয়, সেই এনজাইম হচ্ছে আরএনএ পলিমারে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ এটা আদি কোষের ক্ষেত্রে এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এটা হচ্ছে আরএনএস 8। কোথাও কোথাও এক্সোনিউক্লিয়াসও এটাকে বলা হয়, এখন এটাকে এক্সোনিউক্লিয়াস বলে। তাহলে এই যে এই ফ্র্যাগমেন্ট গুলো প্রাইমার আরএনএ প্রাইমার যেগুলো আছে সেগুলোকে সরানোর কাজ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম আদি কোষের ক্ষেত্রে, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এক্সোনিউক্লিয়াস এনজাইম। এই যে সরানো হয়ে গিয়েছে, সরানো হয়ে যাওয়ার পরে এইখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে ডিএনএ লাইগেজ এনজাইম। তাহলে এই ফাঁকা জায়গাগুলো জোড়া লাগানোর পরে ডিএনএ লাইগেজ এনজাইম জোড়া লাগাতে থাকে, এবং যার ফলে কি হয়, একটা
সম্পূর্ণ দুইটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। তো তার মধ্যে একটা থাকে পুরনো স্ট্র্যান্ড, একটা থাকে নতুন। এখানেও একটা পুরনো স্ট্র্যান্ড এবং একটা নতুন। এই দিক থেকে হেলিকেজ এনজাইম আগাচ্ছে, এভাবে আস্তে আস্তে এই রেপ্লিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে। তো এইভাবে দুইটা যে স্ট্র্যান্ড তৈরি হয়, এই দুইটা স্ট্র্যান্ডকে ডিএনএ কখনো সরাসরি প্যারালাল থাকতে পারে না। ডিএনএ আবার পুনরায় এটাকে আবার পাকানো অবস্থায় আসতে হয়, এবং এই পাকানো অবস্থাতে আনে গাইডেজ এনজাইম। তাহলে গাইডেজ এনজাইম দুইবার কাজ করেছিল। একবার হচ্ছে হেলিকেজ এনজাইমের সঙ্গে পাক খোলার সময় ছিল, আরেকবার রেপ্লিকেশন শেষে আবার যাতে ডিএনএ পেঁচানো অবস্থায় আসতে পারে, এই পেঁচানোর জন্য সাহায্য করে গাইডেজ এনজাইম। তাহলে এই গেল হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, সেমি কনজারভেটিভ পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। এখন এই ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো সময় ভুল হয়েই যেতে পারে, যেমন ভুল বেস কখনো জোড়া লেগে যেতে পারে। যেমন অ্যাডিনিনের সাথে থায়ামিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে গুয়ানিনের সাথে থায়ামিন বেস চলে এসেছে। তখন কি করবে? এবং সেখানে এক ধরনের এনজাইম থাকে ডিএনএ প্রুফ রিডিং এনজাইম। এই প্রুফ রিডিং এনজাইমের কাজ হচ্ছে এই ধরনের ভুল যা থাকে সেগুলোকে আইডেন্টিফাই করে সঠিক এনজাইম এখানে যোগ করে দেওয়া, এবং যোগ করে সে ভুল সংশোধন করে। এভাবে আমরা সম্পূর্ণ দুটো ডিএনএ স্ট্র্যান্ড পাই। এখন যেটা তোমরা এতক্ষণ শুনলে, সেটা আমরা ছোট্ট একটা ভিডিও দেখি। ভিডিও দেখলে তোমাদের অনেকটা তোমাদের কাছে পরিষ্কার হবে কনসেপশন।
তাহলে আশা করি তোমরা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন পদ্ধতি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর। পলিমারেজ চেইন রিঅ্যাকশন হচ্ছে আর্টিফিশিয়ালি যখন আমরা নিজেদের প্রয়োজনে এই ডিএনএ এর একটা জানা কোনো সিকোয়েন্সের ক্ষুদ্রতম একটা সিকোয়েন্স নিয়ে সেটার অসংখ্য কপি তৈরি করি। ডিএনএ রেপ্লিকেশন এতক্ষণ যেটা দেখলে সেটা হচ্ছে প্রকৃতিতে সবসময় এই ডিএনএ হুবহু কপি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আর এইটাই যখন আর্টিফিশিয়ালি আমরা করি, আর্টিফিশিয়ালি সংখ্যা বাড়াই ডিএনএ, তখন সেটাকে আমরা বলি পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন হচ্ছে কোনো ডিএনএ সিকোয়েন্সের ক্ষুদ্রতম অংশকে পলিমারেজ এনজাইমের সাহায্যে বিবর্ধিত করে অসংখ্য কপি তৈরি করার পদ্ধতি, বা ইংরেজিতে যেটাকে বলে amplification of target DNA sequence through DNA polymerization is called polymerase chain reaction. তো এই পলিমারেজ চেইন রিঅ্যাকশন আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস সর্বপ্রথম 1984 সালে এই পিসিআর পদ্ধতি আবিষ্কার করেন, এবং এই পিসিআর পদ্ধতির আবিষ্কারের জন্য, এই কৌশল বর্ণনার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ক্যারি মুলি। এখন দেখো ডিএনএ, এই যে ডিএনএ পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এইটার জন্য আমাদের কি কি প্রয়োজন, যা কিছু প্রয়োজন সবকিছু আমরা একটা যন্ত্রের মধ্যে দেই, এবং যেটাকে আমরা বলি থার্মাল সাইক্লার মেশিন, এবং এইটার মধ্যে থাকে এফেন্ডার টিউব। এই টিউবের মধ্যে আমরা প্রয়োজনীয়, আমরা ডিএনএ যে যেটাকে আমরা সংখ্যা বাড়াতে চাই বা কপি করতে চাই, সেই ডিএনএ স্যাম্পলটা দিয়ে এই এফেন্ডার টিউব দিয়ে থার্মাল সাইক্লার মেশিনের মধ্যে দেই, এবং তারপর আস্তে আস্তে এটাকে আমরা সংখ্যা বাড়াই। তাহলে এইটার জন্য কি প্রয়োজন? একটা টেমপ্লেট ডিএনএ বা একটা কাঙ্ক্ষিত ডিএনএ সিকোয়েন্স, যেটাকে আমরা সংখ্যা বাড়াবো বা বহুগুণ বিবর্ধিত করব। এরপর আছে একজোড়া সুনির্দিষ্ট অলিগো নিউক্লিওটাইড প্রাইমার, যেটা তোমার রেপ্লিকেশনের সময় দেখেছো যে আরএনএ পলিমারেজ 3 যে নাইট্রোজেনাস বেস যোগ করবে, সঠিকভাবে নাইট্রোজেনাস বেস যোগ করবে, তার জন্য আমাদের আরএনএ প্রাইমার দরকার হয়েছিল। তো এখানেও আমাদের সেই একজোড়া সুনির্দিষ্ট অলিগোনিউক্লিওটাইড প্রাইমার প্রয়োজন। এবং পলিমারেজ এনজাইম, যেটা রেপ্লিকেশনে ছিল প্রাইমারের সঙ্গে, যে পলিমারেজ এনজাইম যেটা নাইট্রোজেনাস বেসকে যোগ করেছিল, এখানে সাধারণত আমরা 3 ধরনের পলিমারেজ এনজাইম ব্যবহার করা হয়, যেমন ট্যাগ পলিমারেজ এনজাইম, যেটা হচ্ছে এক ধরনের থার্মাস অ্যাকুয়াটিয়াস ব্যাকটেরিয়া থেকে, থার্মাস অ্যাকুয়াস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে আলাদা করা হয় এবং এটা খুব বেশি ব্যবহার করা হয়। থার্মাস অ্যাকুয়াস ব্যাকটেরিয়া, এটা হচ্ছে তাপ সহ্য করতে পারে এমন ব্যাকটেরিয়া। এরপর পিএফইউ পলিমারেজ, যেটা হচ্ছে পাইরোকক্কাস টিউরিওসাস ব্যাকটেরিয়া থেকে আলাদা করা হয়, বা ভেন্ট পলিমারেজ এনজাইম, যেটা আমরা থার্মোকক্কাস লিটোরালিস ব্যাকটেরিয়া থেকে পৃথক করা হয়। এই যে 3 ধরনের ব্যাকটেরিয়া থেকে আমরা পলিমারেজ এনজাইম গুলো পাই, এই সব ব্যাকটেরিয়াই তাপ সহ্য করতে পারে এমন ব্যাকটেরিয়া। তাহলে আমরা প্রাইমার পেলাম, আমরা পলিমারেজ এনজাইম পেলাম, এখন আমাদের দরকার নিউক্লিওটাইড। এই তো 4 ধরনের, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এই 4 ধরনের নিউক্লিওটাইড আমাদের প্রয়োজন, যেটা থাকে হচ্ছে ডিএনটিপিএস এর মধ্যে। ডিএনটিপিএস আমি বলছি, দেখো এই 4 ধরনের নিউক্লিওটাইডের মিশ্রণকে বলে ডিএনটিপিএস। 4 ধরনের মধ্যে কি কি আছে? ডিএটিপি, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিজিটিপি, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিসিটিপি, ডিঅক্সি সিস্টিডিন ট্রাইফসফেট, এবং ডিইটিপি, ডিঅক্সি থায়ামিডিন ট্রাইফসফেট। তাহলে এই 4 ধরনের যে নিউক্লিওটাইড ফসফেট থাকে, এদের 4 ধরনের মিশ্রণকে একসঙ্গে বলে ডিএনটিপিএস। এছাড়া দরকার হয় বাফার। বাফার দরকার হয় কারণ হচ্ছে
এই বিক্রিয়ায় যাতে পিএইচটার ব্যালেন্স থাকে, পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্ত বিক্রিয়াই চেঞ্জ হয়ে যায়। এই জন্য বাফার দরকার হয় যাতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.3 পিএইচ থাকে। ম্যাগনেসিয়াম আয়নের দরকার হয় এবং এই সব কিছু যে যন্ত্রের মধ্যে দিয়ে আমরা কাজ করব সেই যন্ত্রটাকে বলে থার্মাল সাইক্লার যন্ত্র, এবং তার সঙ্গে আমাদের প্রয়োজন এফেন্ডার টিউব। দেখো এই যে থার্মাল সাইক্লার মেশিন এবং এফেন্ডার টিউব। তো এই এফেন্ডার টিউবের মধ্যে স্যাম্পল দিয়ে আমরা এখানে থার্মাল সাইক্লার মেশিনে দেব এবং দেওয়ার পরে 3টা স্টেপে পিসিআর পদ্ধতি বা ডিএনএ রেপ্লিকেশনটা হবে 3টা ধাপে। প্রথম হচ্ছে ডিন্যাচারেশন বা স্বভাবচ্যুত করা, যেটার জন্য টেম্পারেচার প্রয়োজন 94 ডিগ্রি সেলসিয়াস। থার্মাল সাইক্লার যন্ত্রের টেম্পারেচার তখন 94 ডিগ্রি সেলসিয়াসে অ্যাডজাস্ট করা হয় এবং অ্যাডজাস্ট করার পরে প্রথম এফেন্ডার টিউবের মধ্যে স্যাম্পল দিয়ে থার্মাল সাইক্লার যন্ত্রের মধ্যে দিয়ে 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাডজাস্ট করা হয়। এবং যখন এই তাপমাত্রা থাকে তখন এই সূত্র দুটা মাঝখানে হাইড্রোজেন বন্ড ভেঙে যায় এবং দুটা পৃথক সূত্রে পরিণত হয়, যেটা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে। তো দুইটা ছাঁচ আমরা পেয়ে গেলাম, টেমপ্লেট পেলাম। এবার আমাদের প্রাইমার অ্যানিলিং বা প্রাইমার জোড়া লাগানো। এটার জন্য তাপমাত্রা প্রয়োজন 55 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা 55 ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে আমরা ওই যন্ত্রের টেম্পারেচার কমিয়ে 55 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি। তো এই স্টেজে প্রাইমার, এই ডিএনএ যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটের সঙ্গে প্রাইমারটা জোড়া লাগে এবং যার জন্য গড় তাপমাত্রা হচ্ছে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, 55 বলা হচ্ছে। এবং এই তাপমাত্রায় কি হয়, এই যে অলিগোটাইড প্রাইমার গুলো তাদের কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্রের সাথে জোড়া বাঁধে এবং এখানেও জোড়া বাঁধার ওই একই নিয়ম, 3 প্রাইম প্রান্তের সাথে প্রাইমার জোড়া লাগবে। মানে এক পাশে যদি 5 প্রাইম থাকে, একটা যদি 5 প্রাইম হয় এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তাহলে প্রথম এই যে ডিন্যাচারেশনের মাধ্যমে এটা আলাদা হলো, দুইটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করলো, টেম্পারেচার কমিয়ে যখন 55 ডিগ্রি করা হলো তখন এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। এই 3 প্রাইমের প্রান্তে যোগ হলো প্রাইমার এবং এইটা হচ্ছে, এইটা যদি পুরনো স্ট্র্যান্ডের 5 প্রাইম হয়ে থাকে, এটা হচ্ছে পুরনো স্ট্র্যান্ডের 3 প্রাইম। তাহলে এই 3 প্রাইমের প্রান্তে যোগ হলো প্রাইমার। এই যে এখানে এই প্রাইমারটা, তার মানে নতুন স্ট্র্যান্ডের এইটা 5 প্রাইম, এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। পুরনো স্ট্র্যান্ডের 3 প্রাইমের সাথে প্রাইমার যোগ হলো, মানে এটা 5 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই যাচ্ছে। মানে রেপ্লিকেশন ন্যাচারেও যেই প্রসেসে হয় এখানেও সেই একই প্রসেস, নতুন স্ট্র্যান্ড সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে এবং পুরনো স্ট্র্যান্ডের 3 প্রাইম প্রান্তের সঙ্গে সে যোগ হবে। তাহলে প্রাইমার যোগ হলো, প্রাইমার যোগ হওয়ার জন্য আমাদের টেম্পারেচার 55 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দরকার হচ্ছে এই প্রাইমারের যে প্রাইমার যাবে এবং সঙ্গে টেমপ্লেট অনুযায়ী নিউক্লিওটাইড এখানে যোগ করে যাবে। তো সেই জন্য তাপমাত্রা বাড়িয়ে 72 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় এবং ট্যাগ ডিএনএ পলিমারেজ, কয়েক ধরনের 3 ধরনের পলিমারেজ দেখানো হচ্ছিল এনজাইম, যার মধ্যে আমরা তখনও বলেছিলাম যে ট্যাগ ডিএনএ পলিমারেজ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই ট্যাগ ডিএনএ পলিমারেজ এখানে এই ডিএনটিপিএস, এই 4 ধরনের যে নিউক্লিওটাইডের টাইড থাকে এর মধ্যে থেকে খুঁজে খুঁজে সে সঠিক নিউক্লিওটাইডটা জোড়া লাগাতে থাকে। নাইট্রোজেনাস বেস গুলো একটা এগেইনস্টে একটা জোড়া লাগাতে লাগাতে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যেতে থাকে এবং এইভাবে একটা সূত্র, এই যে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হয়, একটা পুরনো একটা নতুন, একটা পুরনো একটা নতুন, একটা পুরনো একটা নতুন, একটা পুরনো একটা নতুন। তবে এইখানে কিন্তু আবার
এখানে রেপ্লিকেশন শেষে যেমন গাইডেন্স এনজাইম আবার ডিএনএ কে পেঁচাতে সাহায্য করেছিল, এখানে আর পেঁচাবে, এরা পেঁচাতে সাহায্য করবে না বা পেঁচাবেও না। এখানে আবার এই প্রসেস চলতে থাকবে। এখানে আবার প্রথম ডিন্যাচারেশনের মাধ্যমে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে, এবং এই দুইটা স্ট্র্যান্ড আলাদা হওয়ার পরে এইটা একটা টেমপ্লেট হবে, এইটা একটা টেমপ্লেট হবে। তারপর একটা এই 5 প্রাইম 3 প্রাইম থেকে 5 প্রাইমের এই দিকে, মানে নতুন স্ট্র্যান্ডের 5 প্রাইম থেকে 3 প্রাইমের এই দিকে আর একটা এখান থেকে আসতে থাকবে। আবার এইটা একটা টেমপ্লেট, এইটা একটা টেমপ্লেট, এই দিক থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, এই দিক থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে যাতে ডিএনএ অসংখ্য কপি তৈরি হতে পারে, এবং খুব কম সময়ের মধ্যে আমরা এর ফলে অনেক বেশি সংখ্যক ডিএনএ আমরা পাবো, ডিএনএ সূত্র তৈরি করতে পারবো। দেখো এইটাও আমরা ছোট্ট একটা ভিডিও দেখব। ছোট্ট একটা ভিডিও দেখলে আশা করি তোমাদের কনসেপশন একটু হলেও ক্লিয়ার হবে, কারণ এই ব্যাপারগুলো একদমই হাতে কলমে করার বিষয়। যেহেতু আমাদের হাতে কলমে করার সুযোগ কম, আমাদের এই যন্ত্রগুলো নেই স্যাম্পল, এবং এগুলো অনেক বেশি ব্যয়বহুল, যেটা আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখনও ছিল না, পলিমারেজ চেইন রিঅ্যাকশন আমরা তখনও দেখিনি। তো চেষ্টা করব ভিডিও দেখে কনসেপশন একটু ক্লিয়ার করার। দেখো ছোট্ট, এটাও ছোট্ট একটা ভিডিও।
তাহলে তোমরা দেখলে যে কত কম সময়ে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অসংখ্য কপি তৈরি করতে পারি। একটা ছোট্ট ডিএনএ কোনো অংশ থেকে আমরা অসংখ্য কপি তৈরি করতে পারি। তো এই পলিমারেজ চেইনের ব্যবহার আমরা পরের ক্লাসে দেখব। কোথায় কোথায় আমরা এটা প্রয়োগ করতে পারি, এই টেকনোলজি কোথায় প্রয়োজন, এটা সুবিধা অসুবিধা, এটা আমরা পরের ক্লাসে দেখব। তবে এই সবকিছু বোঝার জন্য তোমাদের ডিএনএ রেপ্লিকেশনটা খুব ভালোভাবে বুঝে মনে রাখতে হবে, এবং তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তাহলে ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।